অশান্ত বাংলাদেশ এবং সেই অশান্ত বাংলাদেশের মধ্যেই ধীরে 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 ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ অগ্নিগর্ভ হয়েছে এবং নানা রকমের সমস্যা দেখা দিয়েছে। একের পর এক প্রাণহানি এবং দিনের পর দিন চাপ বৃদ্ধি এবং অব্যবস্থা, নৈরাজ্য এবং হানাহানি, মারামারি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সমস্যা, এই সমস্ত কিছুর যোগফলই ছিল হাসিনার বিদায়। হাসিনাকে বিদায় নিতে হয়েছিল প্রায়, সেটি আজ থেকে 18 মাস আগেকার কথা, অর্থাৎ সালটি ছিল 2024-এর অগাস্ট। সেই সময় হাসিনাকে তৎকালীন যে তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল। তো সেই ঘটনা সবারই জানা আছে। ক্রমে ক্রমে ছাত্র আন্দোলন ঘনীভূত হতে থাকে এবং ছাত্র আন্দোলনের যে ঝাঁজ বাড়তে থাকে, এই ছাত্র আন্দোলনের ঝাঁজ বাড়তে বাড়তে ক্রমশই হাসিনার গদিটা টলমল হয়ে গেছিল। শেখ হাসিনা তো একদিনের নেত্রী নন, তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধার অন্যতম নায়ক শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি বহুদিন বাংলাদেশের মসনদে ছিলেন এবং তিনি বাংলাদেশের সুখ দুঃখে জড়িয়েছিলেন, কিন্তু এমন একটি বিদ্রোহ, এমন একটি আন্দোলন এবং এমন কয়েকটি প্রাণ গিয়েছে, ক্রমেই ছাত্র আন্দোলন বাড়তে শুরু করে এবং ছাত্র আন্দোলন বাড়তে শুরু করার পরেই ক্রমশভাবেই আর তার ক্ষমতায় থাকা সম্ভব হয়নি, তাই তড়িঘড়ি করে দেশ ছাড়তে হয়েছিল। এবং অবশেষে দেখতে পাওয়া যায় যে তিনি দেশ ছাড়ার পর শেখ হাসিনার দেশ ছাড়ার পর বাংলাদেশের যে নৈরাজ্যের ছবি, শেখ মুজিবুর রহমানের মূর্তি বা স্ট্যাচুতে কালি দেওয়া, থুতু দেওয়া, সেই স্ট্যাচু ভেঙে দেওয়া থেকে শুরু করে মুজিবুর রহমানের ধানমান্ডির বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া, এই সমস্ত ঘটনা একের পর এক ঘটেছে। এবং এই ঘটনার ফলেই তৎকালীন যে স্থায়ী সরকার বা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে নতুন সরকার গঠিত হয়েছিল বা নতুন সরকার শপথ নিয়েছিল, সেই তদারকি সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন মোহাম্মদ ইউনূস। এই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এখনও পর্যন্ত বাংলাদেশে শাসনকাল চালাচ্ছে যে সরকার, হয়তো আর কয়েকদিনের মধ্যেই বদলে যাবে, কেননা বিএনপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আশা করা যাচ্ছে নতুন সরকার গঠিত হবে এবং সারা বিশ্বের এখন চোখ যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে, ভারতের সম্পর্ক কোন খাতে বইবে, সেই সমস্ত কিন্তু অনেক পরের কথা। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে দেখতে পাওয়া গেছে বিভিন্ন রকমভাবে নৈরাজ্য এবং অরাজকতা দিনের পর দিন বৃদ্ধি হয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। ঢাকেশ্বরী মন্দিরে ভাঙচুর, হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে হিন্দুদের মারধর, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য অত্যাচার, তাদের উপর গালিগালাজ এবং নানা রকমের বিশৃঙ্খল ঘটনা ঘটতে শুরু করেছে। ভারত বিরোধী মনোভাব, বেশ কিছু ছাত্রনেতা বা বাংলাদেশের উঠতি নেতাদের ভারতের বিরুদ্ধে হুমকি দেওয়া, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি, ভারতকে চাপে রাখার প্রচেষ্টা এবং ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্যের যে চুক্তি, সেই চুক্তি নিয়ে নানা রকমের সমস্যাকর পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু ভারত আজকে তারেক রহমানের জয়ের পরে যে বিএনপি নতুন সরকার গঠন করবে, সেই সরকারের উদ্দেশ্যে তারেক রহমানের কথাই হলো যে কোনো রকমভাবেই ভারত সরকার তারেক রহমানকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে বার্তা দিয়েছে এবং তাকে নির্বাচনে জয়লাভ করে এবং আসন্ন সরকার গড়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। এবং নরেন্দ্র মোদী এক বার্তায় জানিয়েছেন যে যেরকমভাবে বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিল, আগামী দিনেও সেই সম্পর্ক বজায় থাকবে, এর কোনো অন্যথা হবে না। সব মিলিয়ে বলা যেতে পারে বাংলাদেশে যে নতুন সরকার শপথ দেবে, সেই সরকার আগে থেকে ভারতের সঙ্গে কি সম্পর্ক না করবে পরের কথা। মূলত তারেক রহমান, তিনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুপুত্র এবং জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন এবং তিনিও মুক্তিযোদ্ধাও বটে। বাংলাদেশের যুদ্ধে যাদের গুরুত্ব অত্যন্ত পরিমাণে বেশি ছিল, তিনিও সেই তার পুত্র দীর্ঘদিন নির্বাসনে থাকার পর ফিরে এসে ভোটে লড়েছেন এবং সেই ভোটে লড়ার পরই আপাতত যা পরিষ্কার বোঝা যাচ্ছে যে
আগামী প্রধানমন্ত্রী অর্থাৎ বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ অনেকটাই সুপ্রশস্ত হয়েছে তারেক রহমানের, এবং বাকিটা সময় অপেক্ষা করবে। নির্বাচনের ফলাফল এখনও সম্পূর্ণভাবে পরিষ্কার হয়নি, কিন্তু যা চিত্র তাতে পরিষ্কার হয়ে গিয়েছে যে তারেক রহমান অতি সহজেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোনো রকমের বাধা বিপত্তি আসবে না। সবথেকে বড় কথা, তারেক রহমানের বাজিমাতের অন্যতম কারণ হলো তিনি যে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছিলেন, সেই নির্বাচনী ইশতেহারের তিনি জানিয়েছিলেন যে কোনো রকমভাবেই তিনি উন্নয়নকে থমকে দেবেন না। এবং সবথেকে বড় কথা, বাংলাদেশের মোট ভোটারের মধ্যে 50% হলো মহিলা ভোটার, এবং এই মহিলা ভোটারের মাধ্যমেই বাজিমাত করেছেন তিনি জানিয়েছেন যে ফ্যামিলি কার্ড, অর্থাৎ প্রতিটি মহিলা প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড দেবেন, এবং সেখানে 2500 টাকা করে মাসে দেবেন। কারো যদি টাকা না দরকার পড়ে, টাকার বদলে সমমূল্যের তাদেরকে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন চাল ডাল নুন তেল ইত্যাদি দেওয়া হবে। তা এই গুরুত্বপূর্ণ তার এই সিদ্ধান্ত, ইশতেহারে প্রকাশ এবং তুখোর রাজনৈতিক একটা পরিণতি বোধ, এই সমস্ত কিছুই হয়তো তারেক রহমানকে সাফল্য এনে দিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করবেন, তো সেই সমস্ত কিছুই অপেক্ষা করছে এখন। এবং সেই অপেক্ষার জন্য এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। এবং যখনই সরকারিভাবে বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়ে দেবে যে তাদের রাষ্ট্রের অর্থাৎ তাদের দেশের আগামী 5 বছরের জন্য বা তাদের দেশের শাসনভার গ্রহণ করবে বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন একটি সরকার। ফলত বলা যেতে পারে এটি অত্যন্ত একটা বড়সড় ব্যাপার হতে চলেছে বাংলাদেশের ক্ষেত্রে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হবে। কিন্তু সবথেকে বড় কথা, বর্তমানে যেই প্রশ্নটি নিয়ে এই ভিডিও করা, ইউনূস কোথায়, মোহাম্মদ ইউনূস কোথায়? মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান এবং যিনি প্রধান উপদেষ্টা, এবং বলা যেতে পারে যে তিনি বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ, তিনি দেশে বিদেশে তার খ্যাতি আছে। বিশেষত মোহাম্মদ ইউনূসের জন্য একটা বড় ব্যাপার হলো যে তিনি গ্রামীণ ব্যাংকের যে অর্থনীতি, সেই অর্থনীতির উদ্যোক্তা বা হোতা। সব মিলিয়ে বলা যেতে পারে যে মোহাম্মদ ইউনূসকে এবার কী ভূমিকায় দেখতে পাওয়া যাবে, তিনি কোথায়? তারেক রহমান অর্থাৎ বেগম খালেদা জিয়ার পুত্র, তিনি যখন বাংলাদেশের মসনদে পড়বেন, সেই ক্ষেত্রে মোহাম্মদ ইউনূসের দায়িত্ব কী হবে? মোহাম্মদ ইউনূস কি মন্ত্রিসভায় থাকবেন, নাকি না অন্য কোনো বিষয় এখানে তৈরি হবে? যদিও এই নির্বাচনটি মূলত জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে সরাসরি টক্কর হয়, সেখানে বিএনপির থেকে বেশ খানিকটা পিছিয়েই আছে জামাত। এবং বলা যেতে পারে জামাত তো তাদের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে সেক্ষেত্রে আমদানি ও রপ্তানি শুল্কের বিষয়টি ভাবনা চিন্তা করবে, বিভিন্ন দেশের সঙ্গে অভ্যন্তরীণ যে বিষয়, সেই অভ্যন্তরীণ বিষয়গুলো মেরামত করবে। কিন্তু আপাতত সেই রকম চিত্র কিছু ঘটবে বলে মনে করা হচ্ছে না, কেননা জামাতের পক্ষ থেকে জামাতের যা রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী মনে হয় না যে অন্য কিছু হতে পারে। এখন সর্বত্রই আলোচনার বিষয় বিপুল সংখ্যাগরিষ্ঠতা দিকে এগিয়ে চলেছে তারেক রহমানের দল এবং বিএনপি আগামী দিনে কিভাবে বাংলাদেশকে নতুন দিশা দেবে, আগামী দিনে বাংলাদেশের রাস্তা কি হবে, আগামী দিনে বাংলাদেশের মানুষেরা কোন পথে চলবেন, আগামী দিনে বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি এবং সামাজিকতা ঠিক কতটা এগিয়ে চলবে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে তারেক রহমান ক্ষমতায় গ্রহণ করার পর তিনি কি সেই পুরনো তার যে ইমেজ ছিল, সেই ইমেজ ভেঙে নতুন এক ইমেজ তৈরি করতে পারবেন? এই সমস্ত কিছুই নির্ভর করবে আর কয়েক ঘন্টার অপেক্ষায়, যখনই বাংলাদেশের নির্বাচন কমিশন ঘোষণা করে দেবে ফলাফল এবং তারেক রহমান এবং তার দল বিএনপির কাছে আমন্ত্রণ যাবে যে সরকার গড়ার এবং মন্ত্রিসভায় কোন কোন মুখ থাকবে, কে দপ্তর পাবে, তারেক রহমান তার হাতে কি দপ্তর রাখবে, সমস্ত কিছুই এখন কালের গর্ভে ছেড়ে দিতে হবে। বাকিটা বলবে সময়ের সঙ্গে সঙ্গে বিশ্লেষণ করা হবে, আরও চুলচেরা বিশ্লেষণ। এবং স্বভাবতইভাবে
ভারতের সঙ্গে সম্পর্ক কী হবে। ভারতের প্রতিবেশী দেশ, ভারতের সঙ্গে বহুদিন বছরের বছর ধরে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো এসেছে। এবার দেখা যাক সেই সম্পর্ক গভীরতা কি মানে কমবে, নাকি সেই সম্পর্ক আগের থেকে আরও খারাপ হবে। এই সমস্ত কিছুই অপেক্ষা করছে আর কয়েক ঘন্টার মধ্যেই। এরপরেই বুঝতে পারা যাবে আগামী দিনে বিএনপির দেখানো পথে বাংলাদেশ ঠিক কোন পথে হাঁটবে, কোন রাস্তায় হাঁটবে, বাংলাদেশের আগামী দিনের কি রাস্তা হবে। কিন্তু সর্বোপরি যেটা একটা কথাই হলো যে আগামী দিনে মোহাম্মদ ইউনূস কোন ভূমিকায় থাকবেন, নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসকে ঠিক কোন রূপে বাংলাদেশের মানুষ পাবে। কি তিনি বাংলাদেশের অর্থনৈতিক দিকটি দেখবেন, তিনি কি বাংলাদেশের কি হবে মানে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে থাকবেন, সেই সমস্ত কিছুই এখন নির্ভর করছে বাংলাদেশের নতুন সরকার গড়ার পর কি সিদ্ধান্ত হবে তার উপর। আপাতত এই নিয়ে বিশেষ কোনো জল্পনার জায়গাই নেই, যা হবে সরাসরি দেখতে পাওয়া যাবে। এবং একই সঙ্গে আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য একটাই, যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে, আমাদের কাজ আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন। এরপরে যখনই আমরা ভিডিও আপলোড করব, আপনারা আমাদের ভিডিওর একেবারে সরাসরি নোটিফিকেশান পাবেন, যাতে আমাদের ভিডিও দেখতে পারেন। আর এমনভাবেই আমাদের পাশে থাকুন যাতে আগামী দিনে আপনারা অন্য নতুন ভিডিও আমাদের জন্য পরামর্শ থাকলে অবশ্যই দিন, কমেন্ট বক্সে মতামত জানান। আমরা চেষ্টা করব যদি কোনো কিছু ইমপ্লিমেন্ট করা যায় সেই করার, এবং নতুন কোনো ভিডিওর যদি আপনাদের আইডিয়া থাকে সেটিও শেয়ার করুন। পরবর্তীকালে আপনাদের সঙ্গে সেই ভিডিও নিয়ে আমরা হাজির হব। সর্বোপরি আমাদের সঙ্গে থাকুন, আমাদের ভিডিও দেখুন। আর এইভাবেই আপনাদের যদি ভালো ভিডিও আনতে পারি তাহলে মনে করব যে আমরা ভালো কাজ করছি। সব মিলিয়ে আপাতত এখনকার মতো টাটা, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।